দাদু, আজ আমাদের স্কুলে আমাদের টিচার একটা নতুন সাবজেক্টের ব্যাপারে বলেছে। আচ্ছা, কোন সাবজেক্ট? উনি বলেছেন হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি। দাদু, হিস্ট্রিটা কি? হিস্ট্রিতে আমরা সেই লোক আর সেই জিনিসের কথা জানতে পারি যা কয়েকশো বছর আগে ছিল। কিন্তু দাদু, হিস্ট্রি পড়ে কি হবে? পুরনো দিনের কথা জেনে আমাদের কি লাভ? ও, কারণ ওটা আমাদের শিকড়। শিকড়? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা অহংকারী ওক গাছের গপ্প শোনাচ্ছি। গল্প শুনবো। অনেক পুরনো দিনের কথা, এক জঙ্গলে একটা খুব বড় আর ঝাঁকড়া ওক গাছ ছিল। সে তার বড় আকার আর তার গড়নের জন্য খুব অহংকার করত। আমি এই জঙ্গলের সব থেকে লম্বা আর স্বাস্থ্যবান গাছ। আমার মতো আর এখানে কেউ নেই। প্রতি বছর নতুন ডালপালা আর নতুন পাতা আমাকে আরো বড় আর আরো শক্তপোক্ত করে দেয়। শুধু আমার একটা জিনিস একেবারেই পছন্দ নয়, শুধু একটা জিনিস। ও, তুমি তো খুব বিশাল ওক, কিন্তু তোমার মন খারাপ কেন? তুমি আমার শিকড়গুলোকে দেখেছো? এগুলো কিরকম বিশ্রী। এগুলো মাটির ভেতরে থাকে আর ছি ছি। যাই হোক, ভালোই হয়েছে এগুলো মাটির মধ্যেই থাকে। তুমি কি নিজের শিকড়গুলোকে খারাপ বলছো? তুমি কি জানো না এটা তোমার কাছে কতটা দরকারি? হ্যাঁ, ছি ছি, ছাড়ো ওর কথা, এটা তুমি বুঝতে পারবে না। কিন্তু একটা কথা তো একদমই ঠিক, আমি আমার শিকড়গুলোকে খুব খুব ঘেন্না করি। কিছুদিন পর ছুঁচোদের একটা দল জঙ্গলে এলো, আর ওরা একদম ইঁদুরের মতো ছোট ছোট হয়, যারা জমির নিচে বাসা করে থাকে। এই জঙ্গলটা বাসা করে থাকার জন্য খুবই ভালো, আর এখানে তো অনেক খাবারও আছে। চলো ঘরের জন্য জায়গা দেখি। কিন্তু আমাদের ঘর সুরক্ষিত হওয়া দরকার। এই জঙ্গলটা খুব ভালো, কিন্তু বড় বড় জানোয়ারে ভরা, যারা আমাদের খেয়েও ফেলতে পারে। এই ওক গাছটা দেখো, আমরা তো আমাদের ঘর এখানে বাঁধতে পারি। এইভাবে ছুঁচোগুলো ওক গাছের নিচে গর্ত করতে শুরু করলো। ওরা খুব গভীরে গর্ত করলো, আর ওক গাছের শিকড়ের মধ্যেও ঢুকে গেল। আস্তে আস্তে ওদের দল বাড়তে লাগলো, আর তারা ওক গাছের শিকড়ের মাটি সরিয়ে বাসা বাড়াতে লাগলো। আরে না, দাঁড়াও দাঁড়াও, আমি পড়ে যাব। শেষ পর্যন্ত শিকড় দুর্বল হয়ে পড়ল, আর একদিন সেই গাছ মুখ থুবড়ে পড়ল। পরের দিন জঙ্গল দিয়ে বাড়ি যাওয়ার পথে কিছু কাঠুরে ওই ওপরানো গাছটাকে দেখতে পেল। আরে দেখো, কি ভাগ্য আমাদের, এই গাছটা থেকে আমরা অনেক কাঠ পেয়ে যাব। হ্যাঁ, চল এক্ষুনি আমরা এটাকে কাটা শুরু করি। আরে না, আরে না না, আমার শিকড়। আমি এখন বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। তো শাইনি আর সাসা, আমাদের শিকড়কে সম্মান করা উচিত, আর আমাদের হিস্ট্রিতে থাকা সবকিছুই আমাদের শিকড়। আমাদের পরম্পরাকে সম্মান দেওয়া উচিত, আর সেই কারণে হিস্ট্রি খুবই জরুরি। মা দেখো, গোলাপগুলো কি সুন্দর। আমি একটা ছোবো, বাস একবার। না শাশা, দাঁড়াও। আমাকে দেখতে দাও, দেখি কি হয়েছে। কি হলো শাশা? কিচ্ছু হয়নি শাশা, এরকম করে কাঁদতে আছে? একটুখানি তো লেগেছে। তুমি তো খুব সাহসী, তাই না? এই ছোট ছোট জিনিসে কেউ কাঁদে? চলো এবার একটু হাসো হাসো। কিন্তু এই গোলাপ ফুলগুলোতে এত বিচ্ছিরি কাটা কেন মা? আমি খুব রেগে গেছি, এত সুন্দর ফুলটাকে বাজে করে দিয়েছে। এই কাটা থাকার অনেক কারণ আছে শাশা, এরকম করে বলতে নেই শাশা। কি কারণ? ঠিক আছে, এসো তোমাদের একটা গল্প শোনাই। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগে একটা পার্কে একটা গোলাপের বাগান ছিল, একদম এই রকম। গোলাপের বাগানটা খুব সুন্দর ছিল, প্রত্যেকটা গাছে অনেক গোলাপ ফুল ফুটেছিল। পার্কে যারাই আসতো তারা গোলাপ ফুল দেখে খুব খুশি হতো, কিন্তু গাছে কাঁটা থাকার জন্য কেউ গোলাপ ফুল তোলার সাহস করত না। কিন্তু তার মধ্যে একটা গোলাপ
তার কাটার জন্য খুশি ছিল না। ও, আমি এই কাঁটাগুলো একদমই পছন্দ করি না। তুমি সত্যি কাঁটা পছন্দ করো না? একদম না। আমার সব জিনিস কত সুন্দর, কিন্তু আমার এই কাঁটা খুবই বিশ্রী। যদি আমি এগুলোকে সরাতে পারতাম। যদি এটা সমস্যা হয় আমি তোমাকে সাহায্য করতে পারি। কিভাবে? একটা ইঁদুর আমার বন্ধু, যদি আমি ওকে ডাকি তাহলে ও এসে তোমার সব কাঁটা সরিয়ে দেবে। তুমি কি এটা করতে পারবে? হ্যাঁ, একদম। কি বোকার মতো কথা বলছো ভাই, তুমি কি সত্যি এটা করবে নাকি? করব। আর তুমি চুপ করো। প্রজাপতি ভাই, তুমি যাও আর তোমার বন্ধুকে ডেকে আনো। তো ইঁদুর আসলো আর সমস্ত কাঁটা পরিষ্কার করে দিল। কিছুক্ষণের মধ্যে গোলাপের ডালটাকে একেবারে মসৃণ করে দিল। আর ঠিক তখনই একটা মৌমাছির ঝাঁক ওই পার্কে এলো। মৌমাছিগুলো সব গাছ থেকে ফুলের মধু খেয়ে নিল। আর তারপর একটা মৌমাছি গোলাপ গাছ দেখতে পেল। ওখানে যেও না সোনা, ওই গোলাপের গাছটা কাঁটায় ভরা। কিন্তু এগুলো তো খুবই সুন্দর ফুল, এর মধুও নিশ্চয়ই খুব মিষ্টি। কিন্তু তোমার শরীরে কাঁটা লেগে যাবে। কিন্তু আমাকে তো একবার চেষ্টা করতে দাও। ওয়াও, এটা এমন একটা গোলাপ গাছ যার কাঁটা নেই। চলে এসো সবাই। কিছুক্ষণের মধ্যে সব মৌমাছি ওই গোলাপটার উপর গিয়ে বসলো। না, এগুলো তোমরা কি করছো? সরে যাও। এর ফলে গোলাপ ফুলটা একদম নষ্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো শোনা, এরকম অনেক জিনিস আছে যা আমাদের পছন্দ হয় না, কিন্তু এই সংসারে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। আমাদের সবসময় মনে রাখা উচিত যেন আমরা প্রকৃতির কোনো জিনিস নষ্ট না করি। এখন আমি বুঝতে পারছি যে গোলাপ গাছে কেন কাঁটা থাকে। ধন্যবাদ কাঁটা, এই সুন্দর গোলাপকে বাঁচানোর জন্য। কি হয়েছে তোমার শাশা? মা, আমি জানি শাশা কালকে আইসক্রিম খেয়েছে। আইসক্রিম? তুমি আইসক্রিম কেন খেয়েছো শাশা? তোমার কাশি হয়েছে না? কে দিয়েছে তোমাকে? ওই পিটারের মা দিয়েছে। ওহ, কিন্তু তোমার নেওয়া উচিত হয়নি। আন্টি বলল যে কিছু হবে না। আন্টি বলল যে একটা কোন আইসক্রিম খেলে কিচ্ছু হবে না। আর তুমি ওই কথাটা মেনে নিলে আর ভুলে গেলে যে আমি কি বলেছিলাম। রাগ করো না। আরে না না বাবা, ভেতরে যাও আর গিয়ে সোয়েটার পরে নাও। এসো এখানে বসো। এক্ষুনি তুমি ওষুধ খেয়েছো, এবার তুমি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কি গল্প শুনতে ইচ্ছে করছে? গল্প শুনবো। অনেকদিন আগে একটা বাড়িতে একটা ছেলে খুব সুন্দর একটা গোল্ডফিশ পুষেছিল। ছেলেটা ওই মাছটাকে একটা ছোট কাঁচের জারে রেখেছিল। ও মাছটাকে খুব যত্ন করত। ও ওকে খাবার দিত, ওর জার সবসময় পরিষ্কার রাখতো, আর ওকে খুব ভালোবাসতো। কিন্তু তাও মাছটা সবসময় খুব দুঃখ করত। আমার এই জীবনটা আর সহ্য হচ্ছে না। এই জারের মধ্যে আমি বন্দী হয়ে আছি। আমি ওই ছেলেটাকে ঘৃণা করি। ও ভাবে আমি ওর গোলাম। আমি বলেছিলাম তোমাকে যে এই ছোট বলে থাকতে তোমার একদম ভালো লাগবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বোর হয়ে গেছি। ওই ছেলেটা কি তোমাকে ভালো করে দেখাশোনা করে না? না, কিন্তু আমি ওর গোলাম নই। ও কি মনে করে? আমি বুঝতে পারছি, বাইরের জগৎ খুব সুন্দর। আমি যেখানে খুশি যেতে পারি। আমি পার্কে ডান্স করতে পারি, পুকুরে সাঁতার কাটতে পারি। আমি আমার স্বাধীনতায় খুব খুশি। শোনো, তুমি আমাকে জ্বালিও না। না, আমার কথা শোনো। তুমিও স্বাধীন হতে পারো যদি আমার কথা শোনো। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু কিভাবে? ও, এ তো খুব সহজ ব্যাপার। কিন্তু প্রথমে তোমাকে আমার সঙ্গে যাওয়ার কথা দিতে হবে। ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। খুব ভালো। পরের বার ছেলেটা যখন তোমার ট্যাঙ্ক পরিষ্কার করতে আসবে তখন। আজকে রবিবার, আজকে তোমার ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করব গোল্ডি।
তুমি করতে পেরেছো। চলো এবার যাই, আমি তোমাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবো। কিন্তু কিন্তু আমার তো জল চাই। জল ছাড়া আমি বাঁচতে পারবো না। জল জল ছাড়া উফ, আমি তো এই ব্যাপারটা একদমই ভেবে দেখিনি। কিন্তু ঠিক তখনই ছেলেটা জানলা দিয়ে মাছটাকে দেখতে পেল, আর ছেলেটা মাছটাকে নিয়ে এসে আবার জলের মধ্যে ছেড়ে দিল। আর তা না হলে, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। কখনো কখনো বাইরের লোক আমাদের ভালো হবে ভেবে ভুল পরামর্শ দিয়ে ফেলে, কিন্তু আমাদের নিজেদের বোঝা উচিত কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের করা উচিত। কি দারুণ গল্প শোনালে মা। হ্যাঁ মা, এখন তোমরা বিশ্রাম করো, পরে কথা বলবো। শাইনি, শাইনি, ওই দেখ ওখানে টিয়া পাখি। ওয়াও, দাঁড়া, চল পাখিটাকে ধরবার চেষ্টা করি। তোমরা কি করছো? দাদু, আমরা টিয়া পাখিটাকে ধরবার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারছি না। দেখো, পাখিটা এখনো গাছের ডালে। পাখিটাকে আমাদেরকে ধরে দাও না দাদু, প্লিজ। এখন আমার একটা গপ্প মনে পড়ে যাচ্ছে, তোমরা দুজন শুনবে? ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগের কথা, অনেক দূরের এক রাজ্যে এক রাজা আর এক রানী থাকতেন। রাজ্যে কোনো অশান্তি ছিল না, কিন্তু একদিন রানী অসুস্থ হয়ে পড়লেন, আর কোনো ডাক্তারই বুঝতে পারল না যে রানীর কি হয়েছে। সব রকম চেষ্টা করবার পর রাজা তার সৈনিকদের দূর দূরান্তে পাঠালেন এমন একজনকে খুঁজে বার করতে যে রানীর চিকিৎসা করতে পারবে। শেষমেশ তারা একটা বুড়ো লোককে রাজার কাছে নিয়ে এলো। মহারাজের জয় হোক। আমি আপনার রাজ্যে 7 সমুদ্র পার থেকে এসেছি, কারণ শুনলাম রানী অসুস্থ। আপনাকে স্বাগত মহাশয়। আপনি কি রানীকে দেখতে চান? আমার সব আগে থেকেই জানা আছে। রানীর এমন এক বিশেষ অসুখ করেছে যার শুধুমাত্র একটি চিকিৎসা আছে মহারাজ। আর সেটা কি? আপনার দেশের জঙ্গলে একটা লাল রঙের টিয়া আছে, যে কয়েকশো বছরের পুরনো একটা অশ্বত্থ গাছে বাস করে। তার একটা পালক নিয়ে এসে রানীর বালিশের তলায় 1 সপ্তাহ রেখে দিলে উনি একদম ঠিক হয়ে যাবেন মহারাজ। আর ওই লাল পালক আমি পাবো কি করে? তো ঠিক আছে, আমি আমার সৈন্যদের পাঠাচ্ছি খোঁজার জন্যে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। টিয়া পাখি আমরা পেয়ে গেছি, কিন্তু কিন্তু যখনই আমরা ওকে ধরবার চেষ্টা করছি ও উড়ে পালাচ্ছে। আমরা সারা দিন ধরে চেষ্টা করেছি। তোমরা কাজটাকে মাঝপথে ছেড়ে আসতে পারো না, তোমাদের চেষ্টা করেই যেতে হবে। যাও, আবার খোঁজো। তোমরা কি পালকটা পেলে? আমাদের ক্ষমা করে দিন মহারাজ, ওই টিয়া কোনো এক জায়গায় বসছেই না। যেই আমরা ওকে ধরতে যাচ্ছি ও উড়ে পালাচ্ছে। আমরা জাল দিয়ে ওকে কোনোভাবে কাবু করতে পারছি না। হতে পারে ওই বুড়ো লোকটার কাছে চিকিৎসার অন্য কোনো উপায় আছে। বুড়ো লোকটাকে ডাকা হোক। আমি এই একটাই চিকিৎসা জানি মহারাজ, এছাড়া আর কোনো চিকিৎসা জানা নেই। কিন্তু বুঝতে পেরেছি যে আপনার সৈনিকরা টিয়া ধরতে পারছে না। আমি চেষ্টা করছি, আর এইবার আমি ওদের সঙ্গে যাব। ওই ওখানে, চলো ওটাকে এইবারে ধরে নি। এসো, এদিকে এসো। টিয়া, সৈনিকরা তোমরা জাল ফেলো। দাঁড়াও, এইভাবে কি কেউ একটা সুন্দর পাখিকে ধরে? ও মিষ্টি টিয়া, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি মিষ্টি একটা পাখি, আর তোমার কাছে চিকিৎসা করার শক্তি আছে। আমাদের রানী খুব অসুস্থ, তুমি কি তোমার একটা পালক রানীর জীবন বাঁচানোর জন্য দিতে পারো? আমরা তোমায় সারা জীবন ধরে মনে রাখবো। দয়া করে আমাদের সাহায্য করো। ধন্যবাদ, ধন্যবাদ মিষ্টি টিয়া, ধন্যবাদ। এই হলো সেই পালক মহারাজ, আর আমাদের জন্য একটা শিক্ষাও বটে।
আদর ভালোবাসা সেটাই করতে পারে যেটা হিংসা করতে পারে না। সোনারা, এই গল্প তখনই আমার মনে পড়লো যখন তোমরা আমাকে টিয়া ধরবার জন্য বললে। এই গল্পটা কি ভালো, তাই না? তার মানে হলো দাদু, যদি তুমি টিয়া পাখিটাকে ভালোবেসে ডাকো ও তোমার কাছে চলে আসবে না? কি করে বলবো, হতেও পারে। এখন চলো চেষ্টা করে দেখি। ওয়াও, ময়ূরকে দেখতে কি সুন্দর! দেখ শাইনি, দেখ কি সুন্দর! ময়ূর কেমন দেখতে আমি জানি। মা, একবার দেখো ময়ূরের পেখম কি সুন্দর দেখতে, আর চোখ দুটো। মা, ময়ূর আমাদের জাতীয় পাখি, তাই না? হ্যাঁ শাশা, আমি জানতাম। সত্যি ময়ূর খুব সুন্দর পাখি, একদম পারফেক্ট। ময়ূরের কিছু খারাপ হতেই পারে না। সত্যি তোমার এরকম মনে হয়? হ্যাঁ মা, একদম। তাহলে ঠিক আছে, তোমাদের দুজনের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা ময়ূরের গল্প শোনাচ্ছি। গল্প শুনবো। আজ থেকে অনেক দিন আগে সব পাখিরা ময়ূরের প্রশংসা করছিল। ও ময়ূর, তোমার সুন্দর পালকগুলোকে একবার ছুঁতে দাও। কিরকম চকচক করছে, আর কি নরম। সত্যি আমার তোমার রংটা খুব পছন্দ। একবার আমার দিকে তাকাও, আমার রং পুরো সাদা। আমিও। আমার রং দেখো, ধূসর গ্রে। একবার দেখো, পালকগুলো ভেলভেটের মতো চকচক করছে। তুমি কি এগুলোকে রোজ পরিষ্কার করো? এটা কি করে সব সময় চকচক করে? আমার তোমার মধ্যে যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো তোমার সুন্দর চোখ। বাহ, কি মিষ্টি দুটো চোখ! তোমায় দেখলেই বোঝা যায় যে তুমি খুব বুদ্ধিমান। ওই দেখো, ময়ূরের মাথায় কি? ওটাকে একদম মাথার মুকুটের মতো দেখতে। হ্যাঁ, ওটা ওরকমই মনে হয়। সত্যি একটা মুকুট। ময়ূর, তুমি রাজা। তুমি সব দিক থেকেই খুব সুন্দর। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ময়ূর তোমাকে খুব সুন্দর দেখতে, দারুণ, খুব সুন্দর। বাহ, কেউই পারফেক্ট হয় না। এ তুমি কি বলছো? ও ময়ূরকে হিংসে করে। বলছি যে কেউই পুরোপুরি পারফেক্ট হয় না, এমনকি ময়ূরও পারফেক্ট হতে পারে না। ঠিক আছে মিস্টার ময়ূর, এতে কোনো সন্দেহ নেই যে তুমি খুব সুন্দর। এখানের কেউই তোমার যা সৌন্দর্য তার অর্ধেকও নয়। কিন্তু তোমাকে পারফেক্ট বলার আগে তোমার কাছ থেকে আমি একটা গান শুনতে চাই। আমি আমি হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমার গলা আমার থেকেও ভালো। গাও আমার প্রিয় বন্ধু। মেঘের কোলে রোদ রোদ দেখলে, এমনটাই হয়ে থাকে। এটা কোনো খারাপ ব্যাপার নয় যে ও গাইতে পারে না। কিন্তু মনে রেখো, আমাদের সবারই কিছু খারাপ দিক আর ভালো দিক থাকে। কেউই পুরোপুরি পারফেক্ট হয় না। তাহলে এখন তোমরা বুঝতে পারলে তো যে কেউই পারফেক্ট নয়। আমিও নই, না তুমিও না, তোমার দাদাও না, আর আমিও নই। কেউই পারফেক্ট নয়। ব্যাস, তোমাদের গল্প শোনা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি সব শেষ করো আর শুতে যাও তাড়াতাড়ি। এই হলটি কালচারাল গার্ডেন কি বাবা? এটা এমন এক ধরনের গার্ডেন যেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো থাকে, সঙ্গে বিভিন্ন ধরনের ফল আর ফুলও। আমার ফুল খুব ভালো লাগে, আর আমার ফল। এমনিতেও তোমরা এই দুটো জিনিস এখানে পেয়ে যাবে, অনেক আছে। কি সুন্দর ফুল! বাবা, ফটো তোলো, আমার মাকে গিয়ে দেখাবো। তো ঠিক আছে, নাও দাঁড়িয়ে পড়ো। বাবা দেখো কিরকম অদ্ভুত এই গাছটা। কেন? এটা তো ব্যাম্বু, সোনারা। কিন্তু এই গাছটা কি অদ্ভুত! না ফুল আছে, না ফল আছে, কোনো কাজের না। হ্যাঁ বাবা, বাগানে এই ব্যাম্বু গাছগুলো লাগিয়ে জায়গাটা নষ্ট করে দিয়েছে। ও তোমরা বাচ্চারা তো একদম উদাস ব্যাম্বির মতো কথা বলছো। উদাস ব্যাম্বি? সে আবার কে? তোমরা ব্যাম্বিকে চেনো না? তাহলে এই গল্পটা শোনো। গল্প শুনবো।
অনেক দিন আগের কথা। একটা জঙ্গলে একটা ব্যাম্বুর ছোট্ট চারা ছিল। ও খুব আদুরে ছিল আর সব বড় বড় ব্যাম্বু ওকে খুব ভালোবাসতো। আর ওরা ওর নাম রেখেছিল ব্যাম্বি। সবাই ওকে খুব ভালোবাসতো, কিন্তু তবুও ও সুখী ছিল না। কি হয়েছে ব্যাম্বি? কদিন ধরে তোমাকে খুব উদাস দেখছি। না, সেরকম কিছু না। না, কিছু তো আমার থেকে লুকোচ্ছ। বলো ব্যাম্বি, কে বলতে পারে? আমিও সাহায্য করতে পারি। না, তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। ঠিক আছে, যদি তুমি বলতেই না চাও তো উদাসী থাকো। আমি কোনো কাজের নই। কেন? তোমার এমন ভাবার কারণ? আমার দিকে দেখো একটু। জঙ্গলের অন্য গাছেদের মতো না আমার ফুল ফোটে, না আমার ফল হয়। ওরা সবাই কত সুন্দর। পোকামাকড় সব ওদের কাছে যায়, কেউ আমার কাছে আসে না। তো এটাই হলো তোমার সমস্যা। আমার তো কোনো শাখাও নেই। আমি তো ব্যাস একটা সোজা লাইনের মতো বাড়তেই থাকবো আমি সব সময়, ব্যাস। আর কিচ্ছু নেই, এর মধ্যে কোনো মজা নেই। আমি একদম ফালতু ফালতু। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তোমার মনে কি চলছে, কিন্তু তুমি কাল দুপুর পর্যন্ত অপেক্ষা করো। যখন স্কুল ফেরত বাচ্চারা এখান দিয়ে যাবে, তখন আমরা এই ব্যাপারে কথা বলবো। কি কথা বলবে? তখনই তুমি জানতে পারবে। ওই ব্যাম্বুর ঝাড়টা স্কুল যাওয়ার রাস্তার ধারেই ছিল। প্রতিদিন দুপুরে বাচ্চারা ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরে যেত। ওই দেখো, ওই বাচ্চাগুলোকে দেখো, ওরা এদিকেই আসছে। বলো তো এই বাচ্চাটার হাতে কি আছে? ওর হাতে একটা বই আছে। একদম ঠিক। তুমি কি জানো বই কি দিয়ে তৈরি হয়? কাগজ থেকে। আর কাগজ কি থেকে তৈরি হয়? আমাদের থেকে। কাগজ তৈরি হয় ব্যাম্বু থেকে। আর এই বইয়ের মধ্যে সারা দুনিয়ার জ্ঞান থাকে, যা এই বাচ্চারা পড়ে। তার মানে আমরা জ্ঞানের সাধনে সাহায্য করি। সাধনা তো বলতে পারি না, কিন্তু কাগজ ছাড়া। আচ্ছা দাঁড়াও, ওই ছেলেটাকে দেখো। তুমি কি জানো এই ছেলেটার হাতে কি আছে? এটা তো একটা স্টিক মনে হচ্ছে। ওটা কোনো যেমন তেমন স্টিক নয়, ওটা হলো বাঁশি। ওটা দিয়ে সুর বের হয়। ওয়াও, কি সুন্দর সুর! এইটুকুই শুধু নয়, লোকে আমাদের ব্যবহার সুন্দর ফার্নিচার আর ঘর সাজানোর উপকরণ হিসেবেও ব্যবহার করে থাকে। এমনকি খাবার জিনিসও আমাদের থেকে তৈরি হয়। সত্যি? হ্যাঁ ব্যাম্বি, তাতে কি হয়েছে যে আমাদের ফুল আর ফল হয় না? আমাদের ব্যবহার দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে। আমাদের মাধ্যমে জ্ঞান আর সঙ্গীত দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে। তো এবার বলো, তোমরা ব্যাম্বুর সম্বন্ধে ঠিক কি ভাবছো? বাবা, এই গাছ তো খুব কাজে। বাবা, আমি ভাবতেই পারছি না যে বাঁশ এত কাজে লাগে। হ্যাঁ, এর থেকে বোঝা যায় পৃথিবীর সমস্ত জিনিস কোনো না কোনো কাজে ব্যবহার অবশ্যই হয়। এই পৃথিবীর কোনো জিনিসই বেকার নয়। চলো এবার যাই আর অন্য গাছগুলো দেখি। দাদু, তোমাকে খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ শাইনি, আজ আমায় অনেক কাজ করতে হয়েছে। অনেক কাজ দাদু। হ্যাঁ, অনেকগুলো কাজ। কিন্তু দাদু, তুমি এত কাজ কেন করো? তুমি তো বুড়ো হয়ে গেছো, বিশ্রাম কেন নাও না? আমি অতটাও বুড়ো নই যতটা তুমি ভাবছো। আমি আরো কিছু বছর কাজ করতে পারবো। কিন্তু দাদু। তোমার এই কথায় জানো, আমার একটা গল্প মনে পড়ে গেল। তোমরা কি সেটা শুনতে চাও? ইয়ে, গল্প শুনবো। এটা পাশের গ্রামের এক ক্ষেতের গল্প। কোনো এক সময় সেই ক্ষেতটা ফসলে ভরে থাকতো, অনেক রকম চাষ হতো। ওই ক্ষেতটা ছিল এক পরিশ্রমী কৃষকের। চাষের মরশুমে সে অনেক ফসল ফলাতো, আর এইভাবেই পরিশ্রম করে সে অনেক অর্থ উপার্জন করত আর একজন ধনী লোক হয়ে উঠল। সেই ক্ষেতে একজন ছিল যে সুখে ছিল না। সেটা ছিল একটা কেঁচো, যার নাম জিগলি। বাহ, এটা তো একেবারেই ঠিক নয়। কি ভুল চিগলি? ওই কৃষক করেটা কি? আমরাই তো সব কাজ করি। তোমরা কি জানো, আমরা যদি মাটিতে গর্ত না করি তাহলে কি হবে? জল মাটির ভিতরে ঢুকবে না, আর জলের অভাবে শস্য খারাপ হয়ে যাবে।
তুমি কি বলতে চাইছো জিগলি? তুমি জানো আমাদের ওরা কি বলে? কৃষকের বন্ধু। কারণ আমরা মাটিকে উর্বর রাখতে সাহায্য করি। তাহলে তুমি কি করতে চাইছো? আমি কিছু জানি না, কিন্তু আমার মনে হয় আমরা কৃষকের জন্য বেশি কাজ করি, আর ও আমাদের একটুও সম্মান করে না। এবার ওকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। তো বন্ধুগণ, এটাই হলো আমার মূল বক্তব্য, যে এই কৃষক আমাদের ব্যবহার করছে, কিন্তু পরিবর্তে আমরা কি পাচ্ছি? কিচ্ছু না। আমরা করবোই বা কি? বলছি, যখন কেউ তার মনিবের ওপর অসন্তুষ্ট হয় তখন সে কাজ করা বন্ধ করে দেয়, আর ও একে হরতাল বলে। হরতাল? হ্যাঁ, সামনেই চাষের পরের মরশুম আসছে। চলো আমরা কাজ বন্ধ করি, তারপর দেখি এই কৃষক করে এটা কি। তোমার বিশ্বাস আছে তো? তুমি আমার সাথে থাকবে, হ্যাঁ কি না? আর এইভাবে ওই কেঁচোরা অনেকক্ষণ কথা বলল। শেষ পর্যন্ত ওরা জিগলির কথা মেনে নিয়ে সবাই মিলে হরতাল করার সিদ্ধান্ত নিল। পরের দিন থেকেই ওরা কাজ করা বন্ধ করে দিল। দাঁড়াও, কিছুদিন অপেক্ষা করো। বন্ধুরা, এখন মাটিতে বাসা বানানো বন্ধ করো। এই বছর মাটিতে কি সমস্যা হলো? মাটি এত শক্ত হয়ে যাচ্ছে কেন? দেখলে, আমি বলেছিলাম না, কৃষক নিশ্চয়ই খুব বিপদে পড়বে। যদি এই হরতালটা তাড়াতাড়ি শেষ না হয় আমাদের কাছে থাকার কোনো জায়গা নেই। হয়ে যাবে, শুধু তোমরা একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আমি তো বীজ আগেই নিয়ে এসে রেখেছিলাম, কিন্তু এই মাটির কি যে হয়েছে? এসব কি? আমার মনে হচ্ছে যে মাটিটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমাকে এই বীজগুলো অন্য ক্ষেতে ছড়াতে হবে। এখন এই ক্ষেত কোনো কাজের নয়। কিছুই হলো না জিগলি, কৃষক তো অন্য জমিতে যাচ্ছে। ও অবশ্যই ফিরে আসবে। ও আসবে না, ওর আরো ক্ষেত আছে, ও সেখানে চলে যাবে। আমরা তো শেষ হয়ে গেলাম। আমাদের অনেক বন্ধু আগেই মারা গেছে। আমাদের ঘর, আমাদের খাবার আর জল দিত। বিনা জল আর খাবারে আমরা তো মারাই যাব। তাহলে চলো আমরা অন্য জমিতে যাই। আমরা ওখানে যেতেই পারবো না, ওই জমি আমাদের থেকে অনেক দূরে। আর যদি আমরা ওখানে পৌঁছেও যাই, সেখানকার কেঁচোরা আমাদেরকে ঢুকতেই দেবে না। ও, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। শুনলে বাচ্চারা, এই এক দুঃখের গল্প, কিন্তু এর থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের কাজ সততার সঙ্গে করা উচিত। হ্যাঁ দাদু। যদি আমরা আমাদের কাজ না করি তাহলে অন্য কেউ করবে, আর শেষ পর্যন্ত আমাদেরই কষ্ট পেতে হবে। হ্যাঁ, অলস লোকেরা বোকা কেঁচোগুলোর মতো হয়। একদম, কিন্তু আমরা তো আর অলস নই। তো চলো সবাই আমরা মিলেমিশে নিজেদের কাজ করি। আর তোমাদের কাজ মানে হলো তোমাদের স্কুলের কাজ। মা, মা, তুমি দেখলে এইমাত্র কি হলো? একটা প্রজাপতি শাসার হাতে এসে বসেছিল। কি সুন্দর দেখতে মা। হ্যাঁ শাসা, আমি দেখেছি। মনে হচ্ছে প্রজাপতিটা তোমাদের বন্ধু হয়ে গেছে। মা, আমিও প্রজাপতি হতে চাই। আমিও ওর মতো ডানা চাই। ও, আমি এত বোরিং কেন মা? আচ্ছা, তোমার তাহলে প্রজাপতির মতো ডানা চাই? হ্যাঁ মা, তাহলে কি ভালো হবে না? ঠিক আছে, তোমাদের একটা প্রজাপতির গল্প বলি যে তার ডানা হারিয়ে ফেলেছিল। প্রজাপতি ডানা হারিয়ে ফেলেছিল? হ্যাঁ, এবার শোনো। ইয়ে, গল্প শুনবো। বহুদিন আগের গল্প। একটা প্রজাপতি ছিল যার নাম ছিল ল্যানি। ল্যানি খুব সুন্দর দেখতে ছিল। ও সারা দিন পার্কে ঘুরে ঘুরে ফুল থেকে মধু খেয়ে দিন কাটাতো। পাখার সৌন্দর্য নিয়ে ল্যানির খুব অহংকার ছিল। ও সবসময় বন্ধুদের আগে আগে উড়তো, যাতে ওর বন্ধুরা ওর পাখা দুটোকে দেখে তার প্রশংসা করতে পারে। আজ আমার পাখনা বেশি সুন্দর দেখাচ্ছে, ওয়েদারের জন্য এটা হতে পারে। এ বাবা, আমার বন্ধুরা কেমন মন মরা হয়ে আছে, আর ওদের পাখনাগুলো কেমন ফ্যাকাশে। কিন্তু কি করা যাবে, যা আমি পেয়েছি তা নিয়ে তো আমার খুশি হওয়া উচিত। আহা, ওই দেখো আমার ফ্রেন্ডসও এসে গেছে। আমি বরং পালাই, ওরা আমাকে ধরার চেষ্টা করবে, কিন্তু তা তো হবে না। ওয়াও, এই গোলাপটা দেখো, অন্তত কেউ তো আছে যে আমার মতো সুন্দর দেখতে। আমার তো কিছুক্ষণ এর উপর বসাই উচিত। এই বাবা,
এ বাবা আমার পাখনা! এইভাবে ল্যানির পাখাগুলো ভেঙে গেল আর ও সারাদিন ধরে তার জন্য কাঁদতে লাগলো। পাখা নেই বলে ও উড়তে পারতো না, সেজন্য ও সারাদিন ঘরে থাকতো। এই জন্য ওর খুব দুঃখ ছিল আর সারাদিন উদাস মনে থাকতো। আর যখনই ল্যানি তার বন্ধুদের উড়তে দেখত তখন ও আরও উদাস হয়ে যেত। ওর মা ওকে বোঝাবার চেষ্টা করত, কিন্তু তাতেও কোনো লাভ হতো না। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল। কি হয়েছে সিলভেস্টার? তোমায় এত চিন্তিত কেন দেখাচ্ছে? একটা খুব বাজে খবর আছে ল্যানি। আজ পার্কে কিছু বাচ্চা বড় বড় জাল নিয়ে এসেছিল। ওরা জাল দিয়ে আমাদেরকে ধরছিল। কিন্তু ওরা প্রজাপতি ধরে কি করবে? কি জানি। ওরা আমাদের পাখাগুলো নিয়ে খেলছিল আর অনেক প্রজাপতি মরেও গেছে। এ মা, আমার সব বন্ধুরা সবাই মরে গেছে। এটা তো খুবই খারাপ, সত্যি। ওহ, কিন্তু ল্যানি, একটু ভাবো, যদি তোমার কাছে পাখনা থাকতো তাহলে তুমিও ওদের সঙ্গে থাকতে আর সেই দুষ্টু বাচ্চাগুলো অবশ্যই তোমাকে ধরে ফেলতো। ওহ, আমি তো এ ব্যাপারে ভাবিনি। আমার সোনা, তুমি বেঁচে গেছো। তোমার ওই অ্যাক্সিডেন্টটা তোমার প্রাণ বাঁচিয়েছে। কি বুঝতে পারলে এবার শাসা? আমি তো গল্পটার মোরাল নিয়ে ভাবছি। এটা তো খুবই সোজা। কখনো কখনো কোনো দুর্ঘটনা আমাদের জন্য আশীর্বাদ হয়ে যায়। বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়। মা, প্রজাপতিটা আবার আসছে। আমি আজ থেকে ওর নাম দিলাম ল্যানি। এবার থেকে ও আমার বন্ধু। দেখো ল্যানি, কোনো কাঁটাওয়ালা গোলাপের উপর বসো না যেন, ঠিক আছে? কেমন আছো সোনারা? এটা তোমরা কি খেলছো? ও স্কুল। তা স্কুল এত ভালো লেগে গেল কি করে শাইনি? দাদু, শাইনিকে ক্লাসের মনিটর করা হয়েছে। ও মনিটর, খুব ভালো শাইনি। তুমি খুব ভালো মনিটর হবে। হ্যাঁ দাদু, আমার সব থেকে ভালো লাগছে যে ক্লাসের সবাই এখন আমাকে ভয় পাবে। তোমায় ভয় পাবে? কিন্তু কেন? কারণ আমি মনিটর না। সবাই আমাকে ভয় পাবে। যদি কেউ ভুল করে তাহলে আমি তাদের নামে টিচারের কাছে নালিশ করব। ও, আমার মনে হয় তোমাদের এই গল্পটা শোনা উচিত সোনারা। তোমাদের কাছে সময় আছে? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগের কথা। একটা জঙ্গলে একটা সিংহ থাকতো। সে জঙ্গলের রাজা ছিল আর সবাই তাকে খুব ভয় পেত। আর এই সিংহের একটা ভালো বন্ধু ছিল, আর সেই বন্ধু হলো একটা বিল্লি। সিংহ তার খেয়াল রাখতো। আসলে পুরো জঙ্গলে একমাত্র ওই বিল্লিটাই সিংহকে মোটেও ভয় পেত না। ওই বিল্লি সিংহর সাথে শিকারেও বেরোতো, আর সবাই যখন ভয় পেয়ে পালিয়ে যেত ওর তখন খুব মজা লাগতো আর খুব হাসতো। এই পশুগুলো আমাকে কতই না ভয় পায়। আমি একেবারে জঙ্গলের রাজারই মতো। হ্যাঁ, তুমি তো তাই। তুমি হলে রাজার সব থেকে ভালো বন্ধু। আজ আমাদের একটা কাজ করতে হবে। নেকড়েরা আমার এলাকায় ঢুকে পড়েছে আর আমাদের ওদেরকে তাড়াতে হবে। আচ্ছা, চলো এক্ষুনি যাওয়া যাক। ওই দেখো নেকড়ে, চলো আমার পিঠের ওপর বসো। নেকড়েরা পালা, এই জঙ্গলকে এখনই খালি করে দে। হ্যাঁ, এই জঙ্গলটাকে এক্ষুনি খালি করে দাও। চল কেটে পড়ি, সিংহ খুব রেগে আছে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি পালাই। আমি সত্যি খুব শক্তিশালী। আমি নেকড়েগুলোকেও তাড়িয়ে দিলাম। বিল্লি ভাবতে লাগলো যে ওই খুব বাহাদুর, কিন্তু আসলে তো সবাই সিংহকে ভয় পায়। ও বন্ধু, প্লিজ সিংহকে জাগিয়ে দাও। নেকড়ে এসে আবার আক্রমণ করেছে। ও আমার এক বন্ধুকে মেরে ফেলেছে। আমি একাই কাজটা করতে পারবো। সিংহকে কেন জাগাতে যাব? হরিণ, তুমি এখন যাও, ভয় পেও না। আমি দেখছি যে কি করতে পারি। তো এরাই হলো আমাদের শত্রু। নেকড়েরা দাঁড়াও, আমি তোমাদের এই জঙ্গল থেকে চলে যাওয়ার হুকুম দিচ্ছি। এ আবার কোথাকার কে রে? তুই আমাদের হুকুম করার সাহস কি করে পেলি? তো এসো, আমরা সবাই ওকে একটু শিক্ষা দিয়ে দিই। না না না, যদি তুমি এটা বুঝতে পারতে যে সবাই আমাকে ভয় পায়, তোমাকে নয় বন্ধু, তাহলে এটা হতো না।
ও আমার মিষ্টি বন্ধু। তো তুমি শুনলে শাইনি, তুমি তোমার টিচারের ক্ষমতাকে নিজের ক্ষমতা বলে ভেবে ফেলো না। আমি এইরকম করব না দাদু, এই গল্পটাকে আমি সব সময় মনে রাখবো। হ্যাঁ ঠিক আছে। আর এখন কি আমি তোমাদের স্কুলে স্টুডেন্ট হতে পারি? হ্যাঁ অবশ্যই দাদু। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।